ফাইনালি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি আসলে কখনোই চাই নাই যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে খুব বেশি বড় কোনো কনভারসেশন আপনাদের সাথে করতে। আমার ওয়াইফ ইকরা, ওই যেহেতু এই পৃথিবীতে নাই, ওরে নিয়ে এত ক্লিয়ারিফিকেশন, ওকে নিয়ে এত কনভারসেশন আমার কাছে মনে হয়েছে যে দরকার নাই। আমি বরাবরই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার আমি ঘরে রাখতে পছন্দ করি। সেই জায়গা থেকে ওর মৃত্যুটা এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, ওর মৃত্যুটা আমাকে আসলে মানে পাথরই বানায় ফেলছে একরকম। এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছে, একটা পৃষ্ঠা পড়েই পুরো গল্পটা সম্পর্কে আপনারা আপনাদের মনের মতো করে যা খুশি বলতেছে। পাতার এক পাশ পড়ে আরেক পাশ পড়বেন না, এটা তো হয় না, তাই না? আর আমি আসলে কোনো কিছু প্রপারলি গুছায় বলার মতো স্টেটে নাই, পরিস্থিতিতে নাই। আপনাদেরকে আমি কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আসলে ভিডিওটা করতেছি, যে প্রশ্নের উত্তরগুলি আপনাদের কিছুটা হলেও কনফিউশন দূর করবে। শেষ প্রশ্নটা থেকেই আসি আপনাদের। আমি এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার করব, এভরিথিং। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের শেষ প্রশ্নটা ছিল যে মানুষটা একটা মানুষকে ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারান? এই ছেলেটার কি দোষ? এই ছেলেটা বড় হবে না, ও কিভাবে বাঁচবে? মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। যে মানুষটা বাইচা আছে বাপ, ওই বাপের অভাব কিভাবে পূরণ হবে? তাইলে মাও থাকবে না, বাপও থাকবে না। আপনারা এটা চান? আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। 16 বছর সংসার করছি, 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? এখন আমি না আসলে আপনাদের সাথে এখানে কোনো ফেক কথাবার্তা, মানে ফেক কান্নাকাটি, ফেক আপনাদের থেকে ইমোশন নেয়া, এগুলো নিয়ে কথা বলার জন্য আমি আসি না। আমি আপনাদেরকে আমার জায়গাটা আমি ক্লিয়ার করতেছি। আমি নাম হয়ে গেছি। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি, বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। কারণ এখন আমার কাছে সবচেয়ে ম্যাটার করে রিজিকের লাইফ। ইকরা নাই, ওকে আর ফিরে আনা কোনোদিন সম্ভব না। আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে রিজিকের জীবনটা। আপনারা না রিজিককে ভালোবাসেন, আপনারা না রিজিককে নিয়ে অনেক কনসার্ন। এই যে এত এত গালি আর হেট্রেড আমাকে নিয়ে, এত কিছু, সবকিছুর অ্যান্সার আপনাদেরকে আমি দিব। তার মধ্যে একটা জিনিস আমাকে একটু হলেও স্বস্তি দিছে, সেটা হচ্ছে যে আপনারা রিজিককে নিয়ে অনেক কনসার্ন। তাহলে রিজিক তার বাবা হারাইলে আপনারা খুশি হবেন? আপনাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছেন যে এদিকে বউ মারা গেছে অথচ আমি আসতেছি না, নেপাল থেকে আসতে কয় ঘন্টা লাগে, নেপাল কি মঙ্গল গ্রহে নাকি, অনেক কথা বলতেছে। কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাইতেছে যে নেপাল থেকে আসলে 1 ঘন্টা লাগে, এই লাগে সেই লাগে। ভাই, আমি নেপালে 18 বার আসছি, আমি জানি নেপাল থেকে যেতে কতক্ষণ লাগে। কিন্তু নেপাল থেকে বাই রোডে বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া হয়ে বাই রোড যাওয়া যায়, সেটাও লুকায় টুকায় যাওয়া যায়, অথবা ইন্ডিয়ার ভিসা থাকা লাগে। কিন্তু যেদিনের ঘটনা, সেদিন আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। সেটা বাংলাদেশ নেপাল ডিরেক্ট ফ্লাইট হোক, ছিল না। ট্রানজিট ফ্লাইট ছিল না, একটা ট্রানজিট ফ্লাইট ছিল, ওইটার টাইম আর ওইটাতে আসলাম, ওকে পরের দিনই আসতে হইত। তারপর আমি বিজনেস ক্লাস ট্রাই করছি, যে কোনো ট্রানজিট ফ্লাইটে বা নেপালের ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস আছে কিনা। আমি অনেকভাবে চেষ্টা করছি যে সামহাও বাংলাদেশে আমি ঢুকতে পারি কিনা, বাট ওই দিন, যেদিনের ঘটনা, ওই দিন আমি কোনোভাবেই টিকিট ম্যানেজ করতে পারি নাই। এটা হচ্ছে যেদিনের ঘটনা, সেদিনের কথা বললাম। আর
এরপরের দিন আপনারা যে বলতেছেন যে শেষ দেখাটাও দেখলাম না, আসলাম না, এই না সেই না, আমি টিকিট কাটছিলাম, কারণ ওই টিকিটটা ছাড়া অন্য কোনো টিকিটে আসলেও আমাকে দেরি করে আসতে হইতো। সো সবচেয়ে ফাস্টেস্ট টিকিট ছিল এটাই, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা, বাংলাদেশ বিমানের কাঠমান্ডু টু ঢাকা। দেখেন এখানে লেখা আছে 1 মার্চ, এই যে 1 মার্চ। আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। তারপরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি। আমি ঢুকা মাত্রই আমাকে হিট করবে বা আমাকে পুলিশের হাতে পড়ার আগেই আমাকে যা করার করবে। তো ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। এবং এর সাথে শুধু আমার কাছের মানুষজনই যে জড়িত তা না, আর অনেক মানুষজন জড়িত। আমি পুরোটা না বলি, কাউকে ছোট করতে চাই না বা কাউকে আমি এখনই দোষ দিতে চাই না। তো আমি যখন বুঝতে পারলাম যে আমি দেশে আসা মাত্রই আমার উপর অ্যাটাক হবে এবং এটা হিতের বিপরীত হবে, এবং এখন মব হলে যেটা হয় যে পুলিশও আসলে অনেক সময় নিরুপায় হয়ে যায় সিচুয়েশনে, ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যে আমার কিছু হইলে এখন আমার ছেলের কি হবে, আমার ছেলে তো আমার পথ চেয়ে বসে আছে, ওই ব্যাপারটা যখন আমি জানতে পারি, ক্লিয়ারিফাই হই, তখন আমি ইমিগ্রেশন ক্রস করার পরেও আমি অফলোড হই। দেখেন এখানে রিজেক্টেড লেখা আছে, অফলোড হওয়ার। তো এই ছিল রিজন। আর যারা বলতে চাচ্ছেন যে আমি আসি নাই, আমার আসার ইচ্ছা নাই, দেখার ইচ্ছা নাই, খুবই বুলশিট কথা এবং ভুল কথা। আমার বউ মারা গেছে, যার সাথে আমি 16 বছর কাটাইছি, যার আমি ভালোবেসে বিয়ে করছি, যাকে আমি ভালোবাসছি, তার শেষ মুখটা আমি দেখতে আসবো না, এটা শুনতে পাইলেও বা এটা শোনার পরও আসলে আমার কলিজাটা কাঁপা ওঠে, আমার ছটফট করে। আমি যখন আপনাদের রিলস দেখি, আমি যখন আপনাদের ভিডিও দেখি যে কবরে শোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, লাশের গাড়ি যাচ্ছে, ভাই আমি ঠিক থাকতে পারি না। আমি আমার ভেতরটা যে কেমন ছটফট করে, আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। এটা বুঝানোর সাধ্য কারণ নাই, যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে, আর কেউ না। আপনাদের অনেক বড় একটা প্রশ্ন, অনেক বড় একটা জানতে চাওয়া যে ইকরার সাথে আমার এমন কি কথা হইল যে ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে। ইকরার সাথে আমার ভিডিও কলে ইকরা এমন কি দেখলো যে ইকরা আত্মহত্যা করলো। তো নেপালে আসার পর থেকে সমস্ত কনভারসেশন ইকরার সাথে আমার শেষ পর্যন্ত আমি আপনাদেরকে প্রোভাইড করব কমেন্ট সেকশনে। আপনারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে বিষয়টা। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে লেখা আমি ইকরাকে বলতেছি আমি ওকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব, এন্ড আপনারা ভাবতেছেন এই জন্য ইকরা সুইসাইড করছে। আপনাদেরকে বলতে চাই ওই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ হচ্ছে আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করি নাই, কোনো চ্যাটিংয়েই ওর সাথে আমার কোনোদিন কোনো বাংলায় এরকম ভাবে বাংলা লেখায় ওর সাথে আমার কোনোদিন কোনো কনভারসেশন হয় নাই। ইকরার সাথে আমি সবসময় বাংলা আর ইংলিশ মিক্স কনভারসেশন করছি। বাংলা আর ইংলিশ মিক্স বলতে বাংলিশ ভাষায় আর কি, বাংলাটাকে ইংলিশে লিখে ওর সাথে কনভারসেশন করছি। তো ওই স্ক্রিনশটটা দেখে আপনারা ভুল বুঝেন না, মিসজাজ করেন না, ওটা একটা ভুয়া এবং ফেক স্ক্রিনশট। আমাকে ফাঁসানোর জন্য আসলে এই স্ক্রিনশট গুলো বানান, কে বা কারা বানাইছে আই হ্যাভ নো আইডিয়া। তো টক্সিসিটি একটা বিষয়, আমাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই টক্সিক ছিল, অনেক আগে থেকে টক্সিক ছিল। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, এন্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব, কারণ আমি নিজে একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হওয়া ছেলে। আমি যখন ক্লাস 5 বা 6 পড়ি তখন আমার বাবা মার মধ্যে ডিভোর্স হয়, সেপারেশন হয়। আমি খুব ভালো করে ফিল করছি, আমি নিজে ফিল করছি যে একটা ব্রোকেন ফ্যামিলিতে একটা সন্তান